৭৪ বছর বয়সে সে নিজেও জানে যে সে বাকি ৭৪ বছর আর বাঁচবে না। ইউনূস সাহেব নিজেও জানে সে যে বাকি ৮৪ বছর আর সে বাঁচবে না। খুব শীঘ্র দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি টং রাজনীতির আরেকটি এপিসোডে। আজকের অতিথি সাফায়েত সুজন। আমরা জানতে চাচ্ছি আপনার কাছে আমাদের রাজনীতির এবারের 2026 সালের যে নির্বাচন আমাদের সামনে চলে আসতেছে, সে জুলাইয়ের পরবর্তীতে প্রধান উপদেষ্টা এবং তার সহকারী আরও অনেক উপদেষ্টাদের নিয়ে যে গঠিত করা হলো উপদেষ্টা পরিষদ, আপনি কি মনে করেন যে এই উপদেষ্টা পরিষদ সঠিক ছিল? ধন্যবাদ আকাশ ভাই আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য। যেহেতু একটি দায়িত্বশীল সরকার, তা আপনি যদি বলে থাকেন যে তাকে আপনারা বিদায় করেছেন, অথবা এটাও যদি বলেন যে সে পালিয়ে গিয়েছে, যেটাই বলে থাকেন, দায়িত্ব নেয়ার জন্য মানে একটা দেশকে তো আর এভাবে ফেলে রাখা যায় না। আর সবচেয়ে বড় কথা, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যতই সমালোচনা করি না কেন, আমার মনে হয় না যে বাংলাদেশে, আমার মনে হয় না যে স্বাধীনতা 1971 সালে, যদি আমরা 71-এর বিশ্বাসী অবিশ্বাসের কথা বলে থাকি, তো 71 থেকে যদি শুরু করে থাকি, আমার মনে হয় না যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা 71 পরবর্তী সময়ে বা 1/11 এতটা ভয়ানক ছিল না যতটা ভয়ানক পরিস্থিতি এইবার তৈরি হয়েছে বাংলাদেশে। 17 বছরের একটি ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের ধরতে গেলে একটি মূল শক্তিশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, তো তাদেরকে এত বড় একটা ব্লেমের শিকার হয়েছে, তারা এত বড় একটা ফ্যাসিস্ট হিসেবে তারা স্বীকৃতি পেয়েছে। বা এটা যদি 5 দিনের জন্য হোক, বা আপনি যদি মনে করেন যে শুধু 5ই আগস্টে তারা এই খেতাবের অধিকারী হয়েছে, তাহলে একদিনের জন্য হলেও তারা হয়েছে। এত বড় একটা শক্তিশালী দলকে এত বড় একটা মানে অভ্যুত্থানে বলেন বা যেটাই বলে থাকেন আপনি, যে আপনি যেভাবে নেন, যেভাবে নেন, আপনি গণ অভ্যুত্থানের পক্ষ নেন বা বিপক্ষ নেন, যেভাবে নেন, তারা বিদায় হয়েছে। তাহলে দায়িত্ব নেওয়ার জন্য তো কারো কেউ মানে অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত। একটা দেশকে এভাবে ফেলে রাখা যায় না, কখনোই ফেলে রাখা যাবে না। এটা আপনিও চান না, আমিও চাই না যে আমার দেশ ছন্ন ছাড়া হয়ে পড়ে থাক। তো আমার মনে হয় না যে ইউনূস সাহেব ব্যতীত বা ইউনূস স্যার ব্যতীত বা বাংলাদেশে বর্তমানে এই পরিস্থিতিতে দেশের মানে দেশকে সুসংগঠিত এবং দেশকে বহির্শত্রুর আক্রমণ তথা বহির্শত্রুর একটা আক্রোশ বা যেটাই হোক, বা তাদের একটা হিংসাও বলা যায়, সবকিছু থেকে বাঁচিয়ে রাখার জন্য উনার চাইতে মানে আমি দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন কথাটা অনেক পরে বলি, ওনার সাথে আমার মনে হয় না যে ওনার চাইতে ক্ষমতাবান কেউ আপাতত মানে বাংলাদেশের কোনো নাগরিক আছে বলে আমি মনে করি না। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, যে আসলে উপদেষ্টা পরিষদ সঠিক কিনা। বা উপদেষ্টা বলেন বা একজন আমির বলেন, আমি মুসলিম হিসেবে মুসলমানদের পক্ষে কথা বলি, আমির বলেন, মানে বা অন্য ধর্মাবলম্বীদের আসলে কোনো মাসিহা আর কি, বা অথবা কোনো একজন ব্যক্তি, কাউকে না কাউকে তো লাগবে, কেউ না কেউ তো একজন পরিচালনা ব্যবস্থায় লাগবে। আমার কথা হচ্ছে আপাতত তিনি আছেন, তবে আমার চোখে তিনি যথেষ্ট বিদ্বান এবং মানে এটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ প্রধান উপদেষ্টা যে আছেন, সে মূলত এখন পর্যন্ত একটা মেজরিটি অংশের জনগণের বা বাংলাদেশের ভালোবাসার পাত্র হিসেবে এখন পর্যন্ত স্বীকৃতি আছে। মানে এটা বৈদেশিক ভাবে কূটনৈতিক ভাবেও কিন্তু যতটুকু দেখি তিনি সর্বজন সমাদৃত, বিভিন্ন দেশেও তো তার খুব ভালো একটা গ্রহণযোগ্যতা আছে। তো সেদিক থেকে দেখতে গেলে ওই সমস্ত দেশগুলোর সাথেও যদি মানে উনি থাকেন, তাহলে ওনার সাথে অবশ্যই একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকবে। বাকিদের অবস্থাটা আসলে আমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এটা আমি আসলে, এটা আমার একটা ব্যক্তিগত অভিমত, এটা ভুল হতে পারে, আমি এমন বলবো না যে এটা সঠিক। যেমন আপনি এনসিপির দিকে যদি আমরা তাকাই, নতুন রাজনৈতিক দল, আলহামদুলিল্লাহ এনসিপির উপদেষ্টা যতজন আসে, একজন আসুক, আমার কথা হচ্ছে আমি কারোর নাম নিব না, নাম নেওয়ার প্রয়োজন নেই। একজন উপদেষ্টাও যদি এনসিপিতে এসে থাকে, সেটা 10 জন হতে পারে, 5 জন হতে পারে, তো একজন উপদেষ্টাও যদি এনসিপি তে তাদের বলে যে তারা আসলে এনসিপি, আমার মনে হয় না যে, এখন মনে করেন কিছুদিন আগে আমি হাদির একটা বক্তব্য শুনেছি, তিনি বলেছিলেন যে এনসিপির সমাবেশে কোনো মানুষ আসছে না, তার মানে এই না যে এই আন্দোলনের পক্ষে মানুষ
এখন মানে এই আন্দোলনের বিপরীতে চলে গিয়েছে বা এই আন্দোলনকে তারা আর চাচ্ছে না, এমন না। এনসিপির সমাবেশে আসছে না তার মানে তারা হয়তো এনসিপি কে ভালোবাসছে না, কিন্তু এমন না যে তারা গণ অভ্যুত্থানের বিপক্ষে। জি। বড় অঙ্কের না, একটা অংশ, গণঅভ্যুত্থানের পক্ষে অনেক বড় একটা অংশ এখনো আছে। এটা গণ অভ্যুত্থানের পক্ষে যদি মেজরিটি পার্সেন্ট এখনো থেকে থাকে, সে এনসিপির হতে পারে, সে সাধারণ জনগণ হতে পারে, সে একটা রিক্সাওয়ালা। আমরা তো দেখেছি যে রিক্সাওয়ালারও কাহিনী বা বিশাল এক অংশ, বিশাল এক অবদান এই গণ অভ্যুত্থানে রয়েছে। তাহলে তাদের অংশ, এই রিক্সাওয়ালা তো এখনো তো পর্যন্ত কোনো রিক্সাওয়ালাকে আমি এনসিপিতে দেখিনি, আমি মানে নেতা হিসেবে কাছে দেখিনি। যে তাহলে প্রধান উপদেষ্টা একজন ঠিক আছে, সে ভালোবাসার পাত্র হিসেবে এখন পর্যন্ত আমাদের মাঝে আছে, কিন্তু বাকি উপদেষ্টাদের মানে তারা কি আসলে জুলাইকে সাপোর্ট করলো? জুলাইকে সাপোর্ট আসলে ওইরকম কিছু না। এখন আমরা অনেকে হয়তো তাদের দিকে ব্লেম দিচ্ছি যে তারা জুলাইকে বিক্রি করতেছে, এই করতেছে, সেই করতেছে। আমি যদি অ্যাজ এ মানে বলতে থাকি যে মানুষ, মানে বাংলাদেশের নৈতিক গণতান্ত্রিক অধিকার হিসেবে যদি এই কথাটা বলতে চাই, যেমন কিছুদিন আগে আমরা জানি যে কয়েকজন উপদেষ্টা কক্সবাজার এসেছে, এই নিয়ে বিশাল একটা সামাজিক তোলপাড়। একটা মানুষ কক্সবাজার আসছে, সে যদি বলে সে বেড়াইতে আসতে পারে, এটা তার একটা অধিকার। এখন আপনারা হয়তো বলতে পারেন না, সে তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বর্তমানে দেশের জন্য, তারা এইভাবে উইদাউট ইনফর্ম কেন আসলো? হতেও পারে তারা যাদেরকে ইনফর্ম করার প্রয়োজন তাদেরকে ইনফর্ম করেছে, যতটুকু কাজের জন্য এসেছে ততটুকু ইনফর্ম করেছে। এর বেশি যদি কিছু, না, ওনারা এখানে আসছে হয়তো দলীয় কোনো সিদ্ধান্ত হতে পারে, কোনো একটা কাজ, ওই কাজের জন্য যাদেরকে ইনফর্ম করা দরকার হয়তো তাদেরকে করেছে, জি। যাদেরকে করার প্রয়োজন হয় নাই করে নাই, এতটুকুই। যদি এর বাইরে এমন কিছু তথ্য আমাদের কাছে আসতো, কেউ যদি প্রমাণ দিতে পারতো যে না এর বাইরে তারা এমন কিছু করেছে যে কাজটার জন্য এই পরিমাণ তথ্য আমাদেরকে দেওয়া উচিত ছিল এই জেলাকে বা ইয়াকে, তাহলে সেটা একটা অপরাধের পর্যায়ে পড়তো। যাকে ওই দিকে আমি না যাই। তো আসলে যদি জনসমর্থন না থাকতো বা বড় অঙ্কের একটা অংশ যদি তাদের সাথে না থাকতো, অন্তত পক্ষে বাংলাদেশের মতো এরকম সংকর জাতির রাষ্ট্রে আমার মনে হয় না যে তারা এতদিন পর্যন্ত টিকে থাকতে পারতো। আসলে এখন আমি একটা ছোটবেলায় একটা ছোট জোকসের কথা বলি। যেমন আমার ছোটবেলায় খুব ইচ্ছে ছিল যে আমি আমার ওয়ার্ডের কাউন্সিলর হব। তাহলে আমি যদি কথার কথা আমি কাউন্সিলর হয়ে গেলাম, জি, অথবা কথার কথা আমি প্রাইম মিনিস্টার হয়ে গেলাম, হ্যাঁ। কথার কথা আমি উপদেষ্টা হয়ে গেলাম, তাহলে একদিনের জন্য যদি আমি উপদেষ্টা হই বা কাউন্সিলর হই বা প্রধানমন্ত্রী হই, পরের দিন যদি আমাকে বের করেও দেওয়া হয়, তাও পরবর্তীতে আমি লিখতে পারবো আমার নামের আগে সাবেক প্রধানমন্ত্রী, সাবেক কাউন্সিলর বা সাবেক উপদেষ্টা। তো এইগুলো নিয়ে আসলে আমি অতটা গভীরে যেতে চাই না যে তারা কিভাবে টিকে আছে, কেমনে আছে বা কোন মোটিভে আছে। তবে জুলাই, একটা সত্য কথা বলি ফ্র্যাঙ্কলি, আমার জুলাই সনদটা অতটা পছন্দ হয় না। এটা আরো স্ট্রং হওয়া উচিত ছিল, যেহেতু এত বড় একটা অংশ যদি তারা দাবি করে থাকে যেন গণ অভ্যুত্থানের বিশাল একটা অংশ তাদের পক্ষে, তাদের উপস্থাপনগুলোও ততটুকুই মানে ভারত সম্পন্ন হওয়া উচিত ছিল। আমার মনে হয় জুলাই সনদে আরো গুরুত্বপূর্ণ বিষয় তুলে আনা উচিত ছিল। অনেক মানে কি বলবো, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে মিস হয়েছে আমি মনে করব। হ্যাঁ, সেটা মানে তো- জাস্ট একটা আবেগের বহিঃপ্রকাশ হয়েছে এরকম মনে করবো। অতটা স্ট্রং হয়নি, আরেকটু স্ট্রং হওয়া উচিত ছিল, যেহেতু এত বড় একটা অংশ তাদের সাথে। জি, এবং আর নির্বাচনের যে বিষয়টা, নির্বাচন ভাই 26 জানুয়ারিতে হোক বা 50 বছর পরে হোক বা কালকে হোক, জি, নির্বাচন দিয়ে তো আমরা কি পাবো? একটা দলই পাবো, জি, ঠিক না? পরিচালনার জন্য একটা দলই পাবো। দলই আসবে। কারণ আমার কি মানে মূলত একটা দলই লাগবে। আমার তো, আমি কি চাচ্ছি মূলত, আসলে তো দলই যদি লাগে তাহলে আওয়ামী লীগ ছিল, দলই যদি লাগে তাহলে তো উপদেষ্টারাও আছে, দলই যদি লাগে একজন আসবে। এখন তাদের, আচ্ছা ঠিক আছে, ওকে, আমি নির্বাচন দিলাম, ভালো একটা দল আসলো, তাহলে আসলেই তারা কতটুকু ভালো মানের দল, ঠিক না? বিষয়টা এমন।